চট্টগ্রামের সিটি গেইটে দাঁড়িয়ে থাকা পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু, আহত 4। স্বজনদের আর্তনাদে ভারী হাসপাতাল। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো শিক্ষকদের বিক্ষোভ, দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী। আওয়ামী প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না, অপসারণে ব্যবস্থা নেবে ইসি, আশা বিএনপি নেতা রিজভীর। পিআর পদ্ধতি দাবির উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ। এবং হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ, ক্রিমিয়া ও ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে রাজি পুতিন। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছে সেখানে। সেটা যে আছে স্বীকারও করি না, সেটি সম্পদ নিয়ে অপেক্ষা করছে সেটাও আমরা স্বীকার করতে রাজি না। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এটা শুধু আমরা খাবো তা না, পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের এই মাছ খাবে। আমাদের সেই সম্পদ আছে, শুধু হাত বাড়িয়ে নেওয়া, সে হাত বাড়িয়ে নেওয়াটা আমাদের হয়ে ওঠেনি এ পর্যন্ত। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব। সমুদ্র, উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। বলছি, কই এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনোদিন তোলে নাই। আমরা বললাম যে আমরা লজ্জিত, আমরা এবারে উত্থাপন করলাম এবং এর প্রতি পূর্ণাঙ্গ দৃষ্টি দিলাম আমরা, যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সেই সম্পদ ব্যবহার করার সুযোগ দিই। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন। অবৈধ জাল এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নির্বিচারে মৎস্য আহরণ অত্যন্ত উদ্বেগের। যে বললাম আমরা প্রকৃতির দিকে কোনো খেয়াল রাখি না, এটা আরেকটা তার পরিচয়। অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে। এটা শুধু কোনো একটা পুলিশ বাহিনী বা কেউ গিয়ে করবে তা না, এটা আমাদের নাগরিক দায়িত্ব হিসেবে আমাদেরকে করতে হবে। সবাই সবারটা, সবার অঞ্চল, সবার এলাকা নিশ্চিত করতে হবে কেউ যেন আমাদের দান যেটা আমরা পেয়েছি প্রকৃতি থেকে সেটাকে আমাদেরকে সেটা থেকে বঞ্চিত না করে আগামী প্রজন্ম যেন এটার থেকে বঞ্চিত না হয়। এখন যেভাবে অগ্রসর হচ্ছি আমাদের মনে হয় আগামী প্রজন্মর ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমাদের দায়িত্ব ছিল সেটাকে আরো প্রসারিত করা।
কাজে আমাদের এই গিয়ার বদলাতে হবে, সংকোচনের গিয়ার থেকে আমাদের সম্প্রসারণের গিয়ারে চলে যেতে হবে। এবং আমরা পারি, না পারার কিচ্ছু নেই এখানে, কারো চাইতে কারো বুদ্ধি কম না। শুধু বিষয়টা নজরে আনতেছি না আমরা, কি কারণে আমরা সমুদ্রের কথা ভুলেই গেছি। জলাশয় দূষণ, শস্য উৎপাদনে মাত্রাতিরিক্ত ও নিষিদ্ধ বালাইনাশক ব্যবহার সমানে ব্যবহার করে যাচ্ছে। তামাক চাষ, মৎস্য উৎপাদনের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। ক্ষতিকরটা খুব হালকাভাবে বললাম, মারাত্মক। এটা আমরাই করছি। এবং আজকে বিশেষ দিবসে আমরা শুধু স্মরণ করছি, তারপর আবার এখান থেকে বেরিয়ে বলে যাব, যেন আমরা না ভুলি। সে কথাটা বারে বারে নিজেকে স্মরণ করিয়ে দেওয়া। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, নদ নদী সহ সকল জলাশয়ের নাব্যতা হ্রাস, সর্বোপরি জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সড়কে থামছেই না প্রাণহানি। চট্টগ্রামের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় 5 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত 4 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দ্রুত গতি দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দেয় পিকআপটি। ঘটনাস্থলে পিকআপের চালক সহ 4 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। দুইটা লাশ ছিল, কিন্তু আমার বাইক 3টা এখানে ছিল। প্রত্যেকদিন যাই এই ফিশারি কাটতে মাছ আনার জন্য। কিরকম কি হয়ে গেছে ঠিক আমরা জানি না, আমরা মৃতদেহটা শুধু দেখতে পেলাম। প্রত্যক্ষদর্শী পুলিশ বলছে দ্রুত গতি দুর্ঘটনার কারণ। আমরা যখন একসাথে আসছিলাম দেখতেছিলাম ওইখানকার অবস্থা খুব গুরুতর, আহত সবাই দেখতেছি, লাশ পড়ে রয়েছে। 5 জন মৃতদেহ পাইছি, তার মধ্যে 3 জনের আমি আইডেন্টিফাই করতে পারছি, আর 2 জন এখনো নাম ঠিকানা পাওয়া যায় না। আমি চেষ্টা করতেছি। নিহতদের 4 জন ফৌজদারহাট জেলেপাড়া এলাকার বাসিন্দা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো শিক্ষকরা। ক্যাম্পে যেতে দেয়া হচ্ছে না দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তাদের। সড়কে দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ব্যানার হাতে দাঁড়িয়ে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা দাবি আদায়ে সড়ক অবরোধ করে দেন নানা স্লোগান। সোমবার সকালে কক্সবাজার টেকনাফ সড়কের কোটবাজার এলাকায় অবস্থান নেন শিক্ষকরা। আটকে দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের গাড়ি। শিক্ষকদের দাবি, এনজিওগুলোর কাছে বেতন বৃদ্ধির দাবি তোলায় চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের 2026 সাল পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও কেন তারা একদিন আগে আমাদের নোটিশ করতেছে যে আপনারা আগামীকাল থেকে অফিস করতে পারবেন না। ইউনিসেফ ডিসি তাদেরকে অনেক সময়ও দিয়েছে, রাজনৈতিক দলদেরকে, আমাদের কোনো সুরাহা হচ্ছে না। আমাদেরকে যদি পুনর্বহাল না করে এখানে কোনো এনজিও, কোনো আইএনজিও কোনোভাবে কাজ করতে পারবে না। যতদিন না পর্যন্ত আমাদের এই বিষয় শুরু হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা আমরণ হচ্ছে কর্মসূচি ঘোষণা করেছি। এদিকে বিক্ষোভের কারণে রাস্তার দুপাশে দেখা যায় দীর্ঘ যানজট। আটকা পড়ে যাত্রী ও চালকদের দুর্ভোগের শেষ নেই। বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। অফিসে যেতে পারতেছি না, রাস্তা ব্লক করে রাখছে,
অনেক দূর থেকে হেঁটে আমাদের অফিস যেতে হচ্ছে। অর্থ সংকটের কারণ দেখিয়ে চলতি বছরের 1 জুন রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় প্রায় 1200 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল আছেন। এর প্রতিবাদে 2 জুন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিচ্যুতরা। পরে প্রশাসনের আশ্বাস দিলেও কোনো সুরাহা না হওয়ায় ফের আন্দোলনে নামেন তারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজারের কোটবাজার এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 7টা থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন এখনো পর্যন্ত চলমান রয়েছে, যার কারণে কিন্তু দুর্ভোগ চরমে। এখানে আপনি দেখতে পাবেন যে কুটবাজার, উখিয়ার কুটবাজার এই এলাকা থেকে সূর্য যতদূর চোখ যাবে ততদূরই কিন্তু জ্যাম, পুরা যানজট লেগে আছে। সকাল 7টা থেকে এই যানজট এখনো পর্যন্ত নিরসন হয়নি, যার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমরা সকাল 7টা থেকে দেখেছি কয়েক কিলোমিটার জ্যাম ছিল, কিন্তু এখন যে সড়কটি কোটবাজার এলাকায় রয়েছে সে চারদিকেই কিন্তু 4টি সড়ক। এই 4টি সড়কে একটি সড়কে 2 থেকে 3 কিলোমিটার করে যানজট লেগে আছে। সেই যানজটের কিন্তু যতই যানজট সময় গড়াচ্ছে ততই কিন্তু যানজট বাড়ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। আমরা অনেকেই দেখতে পেয়েছি এখানে গাড়ি থেকে নেমে গিয়ে মানুষজন নানাভাবে পায়ে হেঁটে নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু পুনরায় স্ব গন্তব্যে তারা চলে যাচ্ছেন। এভাবেই কিন্তু দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমরা এখনো পর্যন্ত কোটবাজার এলাকায় যে আন্দোলন সেটি যারা রোহিঙ্গা ক্যাম্পে যারা চাকরি করতেন, শিক্ষকতা করতেন স্থানীয় 1200, তারা এখনো পর্যন্ত সড়কে আন্দোলন করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা নানাভাবে কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত এই যে আন্দোলনটি যেটি সড়ক অবরোধ করে রেখেছে সেটি নিরসনে এখনো পর্যন্ত তেমন কোনো উদ্যোগ আমরা আসলে দেখতে পাইনি। প্রশাসনের চারদিক থেকে আসলে প্রশাসন যে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছে তারা আন্দোলনকে তারা নিরসন করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। তবে প্রশাসন চেষ্টা করছে সেটি আসলে কিভাবে নিরসন করা যায়। তো এই ছিল আমার কাছে কোটবাজার এলাকা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের কোটবাজার এলাকায়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে এই সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। রোববার শেখ হাসিনা, কামাল, মামুনের বিরুদ্ধে 4 জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। 81 জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত এই মামলায় 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, জবানবন্দি দিতে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া মামুনও। এদিকে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। 18 বছর আগে বরখাস্ত 85 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সব সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন, সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। বিএনপি ও জামায়াতের তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া 85 কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে 2007 সালের 3রা সেপ্টেম্বর চাকরিচ্যুত করে তত্ত্বাবধায়ক সরকার। 2022 সালের 1 সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও 4টি আলাদা রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ গত 25 ফেব্রুয়ারি চাকরি ফেরতের এই রায় দেন। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে কর্মকর্তাদের অপসারণে ব্যবস্থা নেবে ইসি, এমন আশা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলা কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। পিয়ার দাবিকারীদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে রিজভী বলেন, এই পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়। ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এমন আশা ব্যক্ত করে আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।
এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন আজ। বেড়েছে মনোনয়ন প্রত্যাশীদের চাপ। এই মুহূর্তে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাবলিন, সরাসরি যাচ্ছে তার কাছে। যেমনটি শুনছিলেন, আসলে এই নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায়, যেখানে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখান থেকে কিন্তু একেবারে 12 আগস্ট শুরু হয়েছিল মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমাদান, এবং আজকে শেষ দিন। এবং আজকে শেষ দিনে এসে কিন্তু আমরা দেখছি আসলে ডাকসু নির্বাচনের যেই উত্তাপ নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল যে আসলে কতটুকু উৎসব মুখরতা হচ্ছে। আজকের চিত্রটি দেখলে কিন্তু সেটি বোঝা যাচ্ছে যে হ্যাঁ, উৎসব আসলে শুরু হয়ে গেছে। এবং আমরা দেখছি আসলে সকাল থেকেই কিন্তু বেশ চাপ বেড়েছে শিক্ষার্থীদের, বিশেষ করে যারা স্বতন্ত্র শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এসছেন। এখনো পর্যন্ত সকাল থেকে 2 ঘন্টায় প্রায় 28 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় সংসদ নির্বাচনের। আর এছাড়া কিন্তু হলের যেটি, সেখানেও কিন্তু ব্যস্ততা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি খবর নিয়ে। সেটির যে সংখ্যা সেটি আপনাদেরকে আরও কিছুটা পরে আমরা হয়তো জানাতে পারবো। তবে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যেটি ডাকসু, সেখানে এখনো পর্যন্ত সকাল থেকে 28টি, মোট 153টি ফর্ম এই পর্যন্ত বিক্রি হয়েছে। এর মধ্যে আমরা দেখছি যে বড় যে দলগুলো আছে বা দলীয় প্যানেল যেগুলো হবে আসলে, সেটি আজকে দুপুর 2টায় কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে যে প্যানেলটি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের প্রার্থীরা আসবার কথা আছে মনোনয়ন সংগ্রহের জন্য। এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের তাদের 11টায় আসবার কথা থাকলে এখনও পর্যন্ত তারা আসেননি। আর এছাড়াও যেই সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে উমামা ফাতিমা, যিনি জুলাই আন্দোলনে যেই নেত্রীর উদ্ভব হয়েছিল, তিনিও কিন্তু তার যে প্যানেলের কোনো নাম না থাকলেও সেই প্যানেলের সদস্যদেরকে নিয়ে আজকে আসলে আসবার কথা রয়েছে। সব মিলিয়ে কিন্তু শেষ দিনটি একেবারে ব্যস্ততার মধ্য দিয়ে যাবে এমনটি আশা করা যাচ্ছে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ এবং জমাদানের সবশেষ খবর। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত প্রায় 8000 সরকারি চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষক। তাদের অভিযোগ, পদোন্নতির সব শর্ত পূরণের পরও আমলে নেয়নি বিগত সরকার। প্রাধান্য দেয়া হতো রাজনৈতিক পরিচয়। নিরপেক্ষ ও ভিন্ন মতাদর্শদের জন্য ছিল শাস্তিমূলক বদলি সহ নানা বিড়ম্বনা। স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, এরই মধ্যে 7000 সুপার নিউমারি পদ তৈরিতে ব্যবস্থা নিয়েছে সরকার। 7 আগস্ট পদোন্নতি দেওয়া হয়েছে 942 চিকিৎসককে। শরীফ রুবেলের ছবিতে সাইফুল রুদ্রর রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বছরের পর বছর কাঙ্ক্ষিত পদোন্নতির আশায় দিন পার করছেন প্রায় 8000 সরকারি চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষক। তবে চিকিৎসকরা বলছেন এই সংখ্যা 10,000-এরও বেশি। 7 আগস্ট 942 জন চিকিৎসককে 6ষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। চিকিৎসকদের অভিযোগ, যোগ্যতার শর্ত পূরণ করেও পদোন্নতি পাননি তারা। এমন অনেক চিকিৎসক আছে 9ম গ্রেডে ঢুকেছে, 9ম গ্রেড থেকে রিটায়ারমেন্টে চলে গেছে। দফায় দফায় মিটিং হয়েছে যে এই বৈষম্যগুলো দূর করে কিভাবে প্রমোশন দেওয়া যায়। অনেকগুলো ধাপ অতিক্রম করার পর একজন চিকিৎসক সহকারী অধ্যাপক হওয়ার জন্য যোগ্য হয়। তো সুতরাং যে এই ধরনের যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছে তাকে অবশ্যই প্রমোশন দেওয়া উচিত। রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি নিজেরা বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে পদোন্নতি প্রক্রিয়াকে বৈষম্যমুক্ত রাখার দাবি জানান চিকিৎসকরা। নিজস্ব ফেলো গভর্নমেন্টের অনুসারী ছিল না, তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছে। গত 15 বছর 16 বছর যে আওয়ামী লীগ সরকার সচিবের যারা করেন তাদেরকেই প্রমোশন করছে, কোনো নিয়ম নীতি তোয়াক্কা করেনি। গণ অভ্যুত্থানের আগে পরে বিভিন্ন দল বা গোষ্ঠী আন্দোলনের নামে নিজেদের দাবি আদায় করলেও মানুষের জীবন জিম্মি করে তা আদায় করতে চাননি বলে জানান চিকিৎসকরা। পদোন্নতি প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রেখে যোগ্যদের বাছাই করার আহ্বান জানান তারা। যে প্রফেসর হয়ে রিটায়ারমেন্ট করার কথা, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, ওর কনসালটেন্ট হিসাবে রিটায়ারমেন্ট দিতে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে পারতেছে। যদি দ্রুততার সাথে পদোন্নতির মাধ্যমে চিকিৎসকদের ওই শূন্য পদগুলো পূরণ করা যায়, চিকিৎসকদের যে সংকটটা কিছুটা আমরা মোকাবিলা করতে পারবো। গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এই চিকিৎসকরা তাদের পদোন্নতি মঞ্জুর করতে মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়ে আসছেন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের পক্ষে
একাট্টা অবস্থানে ছিল বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ অধিকাংশ রাজনৈতিক দল। আর এই সুযোগ নিয়ে শুরু হয় লুট। এ ঘটনায় রাজনৈতিক দলগুলো পরস্পরকে দোষারোপ করে বলছে, হাজার হাজার মানুষের জীবন জীবিকার দিকে তাকিয়ে সীমিত আকারে পাথর উত্তোলনের কথা বললেও হরিলুটের ঘটনাকে সমর্থন করেন না তারা। আর বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দল, সরকার ও প্রশাসন দায় এড়াতে পারে না কেউই। শাকির আহমেদের রিপোর্ট। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর দেশি বিদেশি পর্যটকদের কাছে এ যেন এক বিস্ময়। পাথর লুটের পর আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রটি হারিয়েছে জৌলুস। হঠাৎ এই হরিলুটের নেপথ্যে কারা, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বের হয় রাজনৈতিক সম্পৃক্ততা। ভোলাগঞ্জের কোয়ারির ইজারা বাতিল ও পাথর উত্তোলনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রায় সব রাজনৈতিক দল পাথর উত্তোলনের পক্ষে দাঁড় করিয়েছিল নানা যুক্তি। গত বছরের সেপ্টেম্বরে পাথর উত্তোলনের নিষেধাজ্ঞাকে ভারতীয় আগ্রাসন দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, দ্রুত পাথর উত্তোলন না করলে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে। তবে দলটির মুখপাত্র বলছেন, ইসলামী আন্দোলন লুটের ঘটনায় সম্পৃক্ত নয়। সবকিছু ঠিক রেখে পাথর যদি তোলা যেত, মানুষের জীবনযাত্রাটাও যাতে ঠিক থাকে, আমাদের কথা ছিল এটা। আমরা তো কাউকে বলি নাই লুটপাট করার জন্যে। চলতি বছরের জুনে পাথর তুলতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক, শ্রমিক ঐক্য পরিষদ। সমাবেশে অংশ নিয়ে পাথর উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্তকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দেয় মহানগর জামায়াত। তবে ঘটনার পর পরিবেশ রক্ষায় নিজেদের অবস্থান তুলে ধরছে দলটি। যেখানে পরিবেশ নষ্ট হবে না, এই অবস্থাগুলোর ভিতরে যদি এটা লিজ দেওয়া যায়, তো সরকার রাজস্ব পেল এবং এটা একটা শৃঙ্খলার ভিতরে আসলো। সেই প্রেক্ষিতে অনেক দল সেখানে বক্তব্য রেখেছে এবং সেখানে আমরাও বক্তব্য রেখেছিলাম। কিন্তু এখনকার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা মনে হয় এখন আপাতত আর চিন্তা করার সুযোগ নেই। অন্যান্য দলের মতো পাথর উত্তোলনের পক্ষে অবস্থান নেয় স্থানীয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, হাজারো শ্রমিকের জীবন জীবিকার বিষয়টি বিবেচনা করে সীমিত পরিসরে পাথর উত্তোলনকে সমর্থন করলেও হরিলুট করে পরিবেশের বিপর্যয় সমর্থন করে না দলটি। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখানে সরকারের ল্যাপস আছে বলে এটা হয়েছে। যে সরকারটা চলে গেছে, সে সরকার তো রন্ধ্রে রন্ধ্রে সব তাদের লোক ঢুকে গেছে। তারা চায় যাতে সব ঘটনা বেশি ঘটুক, ফলে আরও সমালোচনা হোক। প্রতিটি দলের দায়িত্ব আছে এবং দায়িত্ব নিয়ে সচেতন থাকা। আমাদের দল সেটা প্রতিকার করেছে। পাথর উত্তোলনের পক্ষে ছিল জাতীয় নাগরিক পার্টি ও এবি পার্টির নেতারাও। বিভাগীয় কমিশনারও পাথর উত্তোলনের পক্ষে সাফাই গিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলের পাশাপাশি প্রশাসনও লুটপাটের দায় এড়াতে পারে না। যারা এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল, এদেরকে সামাজিক বয়কটের মধ্যে ফালানো হচ্ছে। প্রত্যেকেই এটার বেনিফিশিয়ারি, এই পাথর চুরির রাজনৈতিক দলগুলো। পাথর রক্ষা করতে না পারার আক্ষেপ প্রকাশকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিকল হয়ে বঙ্গোপসাগরে 3 দিন ভেসে থাকা মাছ ধরার একটি ট্রলার সহ 8 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, রোববার সকালে জরুরি সেবা 16111 নম্বরে কল পেয়ে মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকা থেকে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে 14 আগস্ট মাছ ধরতে বরগুনা থেকে এসবি মায়ের দোয়া ট্রলারে সাগরে যান 8 জেলে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে। 3 দিন পর মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় আসলে জরুরি সেবায় কল দেন জেলেরা। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 55, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 62%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 52, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 74। রাজশাহী বিভাগে বায়ুমান 67, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 71। সিলেট বিভাগে বায়ুর মান 62, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72%। খুলনা
বিভাগের বায়ুমান ৩৯, যা ভালো। বাতাসের আর্দ্রতা ৬৩। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৩, এটি সন্তোষজনক। আর্দ্রতা ৬৫। রংপুর বিভাগের বায়ুমান ৬৭, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৬২। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬২, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৬২%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনায় ৩৯, আর সবচেয়ে খারাপ রাজশাহী এবং রংপুরে ৬৭। সংবাদ দেশের বাইরের খবর। ইউক্রেন ইস্যুতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি। স্থানীয় সময় সোমবারের এই বৈঠকে যোগ দেবেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও। তাদের আহ্বান, যুদ্ধ বন্ধের কোনো চুক্তির ক্ষেত্রে যেন ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়। ট্রাম্পের বিশেষ দূত জানান, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি পুতিন। এদিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে ক্রিমিয়া ফেরত ও ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বলেছেন ট্রাম্প। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামের সিটি গেটে দাঁড়িয়ে থাকা পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু, আহত 4। স্বজনদের আর্তনাদে ভারী হাসপাতাল। এবং আওয়ামী প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না, অপসারণে ব্যবস্থা নেবে ইসি, আশা বিএনপি নেতা রিজভীর। পিআর পদ্ধতি দাবির উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।